অগাস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতায় দেশ জুড়ে সতর্কতা। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রেখে মানুষকে স্বস্তি দিতে চায় সরকার। পুলিশকে দলীয় প্রভাবমুক্ত রাখার প্রত্যয়। আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী, যেটা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক গোষ্ঠী, তাদের বিভিন্ন কার্যক্রম আগস্ট মাসে পরিলক্ষিত হচ্ছে। তো সেই জন্য আমরা সবাইকে সতর্ক থাকতে বলেছি। হামলার সুনির্দিষ্ট তথ্য না থাকলেও সতর্ক অবস্থানে ডিএমপি। স্পেসিফিক কিছু নাই, তবে আমরা সবসময় সতর্ক থাকি, আরো একটু সতর্ক থাকি, এটাই ওনারা রিমাইন্ড করে দিয়েছেন। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। অন্যান্য শীর্ষ সংবাদ। শিগগিরই ঢাকার চারপাশে ১১০ কিলোমিটার নৌপথে চালু হবে ওয়াটার বাস। প্রধানমন্ত্রীর সমন্বয় সভায় সিদ্ধান্ত, ৪ নদীপথে পরিচালনার দায়িত্ব বেসরকারি খাতে দেওয়ার ভাবনা। ফ্যাসিস্ট আমলের মতো বিরোধী মত দমনের অভিযোগ জামাত আমিরের। বললেন, মেধার পরিবর্তে প্রশাসনে চলছে দলীয় নিয়ম, গণভোটের রায় বাস্তবায়নের তাগিদ। ডিভোর্সের পর আবারও বিয়ে। কলাবাগানে স্বামীর নৃশংসতায় ঝরল স্ত্রী ও শাশুড়ির প্রাণ। ছুরিকাঘাতে হত্যার পর থানায় গিয়ে ধরা দিল আসামি নিজেই। ঘটনা তদন্তে পুলিশ। ২ সপ্তাহ হতে চললেও রাজধানীতে কাটছে না গ্যাসের সংকট। দীর্ঘ অপেক্ষায় মিলছে না পর্যাপ্ত সিএনজি। ফেনীতে রাত থেকে বাসা বাড়ি ও ফিলিং স্টেশনে বন্ধ সরবরাহ। এবং সরকারি ৯৯টি অক্সিজেন প্ল্যান্টের বেশিরভাগই অচল। অযত্ন অবহেলায় বন্ধ উৎপাদন। কাজে আসছে না ২৪১ কোটি টাকার প্রকল্প। বেসরকারি কোম্পানি থেকে কিনছে হসপিটাল। অগাস্ট মাস এলেই তৎপরতা বাড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের। সারা দেশে এ বিষয়ে পুলিশকে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রেখে মানুষকে স্বস্তি দেয়াই সরকারের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন তিনি। রাজশাহীর সারদায় সালাউদ্দিন আহমদ আরও বলেন, পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়। দলীয় প্রভাবমুক্ত রেখে তাদেরকে মানবিক বাহিনী হিসেবে গড়ে তোলা হবে। ২৭তম বিসিএসে উত্তীর্ণ হওয়ার পরও প্রায় ১.৫ যুগ ছিলেন নিয়োগ বঞ্চিত। পরবর্তীতে আইনি প্রক্রিয়ায় সুপারিশ পেয়েছেন নিয়োগের। রাজশাহীর সারদায় ১ বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ সংক্ষিপ্ত করে ৬ মাসে সম্পন্ন করা হয়েছে। ৫৬ শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে এরই মধ্যে বাস্তবভিত্তিক প্রশিক্ষণের জন্য বিভিন্ন জেলায় সংযুক্ত করা হয়েছে। রোববার সকালে রাজশাহীর সারদায় বিসিএস পুলিশ প্রশাসনের ২৭তম ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ শেষে নবীন অফিসারদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়। দলীয় প্রভাবমুক্ত রেখে পুলিশকে মানবিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়। পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে একটি আধুনিক সেবাধর্মী ও মানবিক সংস্থায় রূপান্তর করাই আমাদের মূল লক্ষ্য। বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনমনে স্বস্তি প্রদান ও শান্তি প্রতিষ্ঠা করা। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগস্ট মাস এলেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা বৃদ্ধি পায়। এজন্য সারা দেশে পুলিশকে সতর্ক করা হয়েছে। আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী, যেটা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক গোষ্ঠী, তাদের বিভিন্ন কার্যক্রম আগস্ট মাসে পরিলক্ষিত হচ্ছে। তো সেই জন্য আমরা সবাইকে সতর্ক থাকতে বলেছি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঢাকার মতিঝিল আশুলিয়ায় বোমা উদ্ধারের ঘটনা তদন্ত হচ্ছে। বোম রেখে যাওয়ার ঘটনাগুলো তদন্ত করে আমরা দেখেছি যে আনুপাতিক হারে তুলনামূলক বিচারে এটা খুবই কম। তবে আমাদের কাজ আছে, আমরা সবসময় সতর্ক থাকি, পুলিশ বাহিনী সতর্ক থাকে। এছাড়া শৃঙ্খলা ভঙ্গ ও অপরাধের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। এদিকে পুলিশের যানবাহনে হামলার আশঙ্কায় দেশ জুড়ে সতর্কতা জারি করেছে পুলিশ। একই সঙ্গে পুলিশের সব ইউনিটকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। গোয়েন্দা তথ্যানুযায়ী পুলিশের ব্যবহৃত জিপ,
পিকআপ ও বাস সহ বিভিন্ন যানবাহন হামলার লক্ষ্যবস্তু হতে পারে। তবে ডিএমপি বলছে সুনির্দিষ্ট হামলার কোনো আশঙ্কা নেই। পুলিশের ব্যবহৃত জিপ, পিকআপ ও বাস সহ বিভিন্ন যানবাহন হামলার লক্ষ্যবস্তু হতে পারে। এ ধরনের ঘটনা প্রতিরোধে দায়িত্বরত অবস্থায় কোনো যানবাহন সাময়িকভাবে থামানোর প্রয়োজন হলে সেটি অবশ্যই নিরাপদ স্থানে রেখে পুলিশের নজরদারিতে রাখতে হবে, এমন নির্দেশনা দেওয়া হয়েছে পুলিশ সদর দপ্তর থেকে। শনিবার পুলিশ সদর দফতরের অপারেশনস নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো এক জরুরি বার্তায় এ নির্দেশনা দেওয়া হয়। বার্তায় বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে দেশের সব মহানগর, রেঞ্জ, জেলা ও ইউনিটের কর্মকর্তাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নির্দেশনাগুলো বাস্তবায়নের আহ্বান জানিয়েছে পুলিশ সদর দফতর। দায়িত্ব শেষে থানা, পুলিশ লাইন্স, অফিস কম্পাউন্ডে রাখা যানবাহনের নিরাপত্তা জোরদার করতে পুলিশের সব ইউনিটকে নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতিকালে আপনারা দেখছেন যে কয়েকটা বোমা উদ্ধার হয়েছে এবং ফলস কিছু রিমারও ছড়ানো হচ্ছে, এটা করে নেই। এই ব্যাপারে আমরা তৎপর হচ্ছি এবং আমরা তৎপরের ক্ষেত্রে যেন আমাদের নিজেদের নিরাপত্তাটা বজায় থাকে। এই জন্য এটা বিভিন্ন সময় দেওয়া থাকে। আমাদেরকে আগেও নির্দেশনা আছে যে আমরা আমাদের কোনো যানবাহন বা কোনো স্থাপনা আনঅ্যাটেন্ডেড রাখতে পারবো না। এটা আবার পুলিশ হেডকোয়ার্টার রিমাইন্ড দিয়েছে। পুলিশ বলছে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই নির্দেশনা জারি করা হলেও সুনির্দিষ্ট কোনো হামলার তথ্য নেই। না, ওরকম স্পেসিফিক কিছু নাই, তবে আমরা সবসময় সতর্ক থাকি। এবং আমি বললাম যে আমাদের সিনিয়র যারা আছেন, সিনিয়রদের হচ্ছে একটা অন্যতম কাজ হচ্ছে সুপারভাইজিং অফিসার, আমাদের কর্মকাণ্ড তারা তদারকি করে থাকে। কাজে আমরা যেন ফিল্ডে বিচরণের ক্ষেত্রে আমরা যেন আরো একটু সতর্ক থাকি। শনিবার রাজধানীর মিরপুর 10 ও ফার্মগেট মেট্রো রেল স্টেশনের নিচে দুটি পরিত্যক্ত ব্যাগ পাওয়ার খবরে জনমনে সাময়িক আতঙ্ক সৃষ্টি হয়। পরে পুলিশ জানায় বস্তা খুলে তাতে ঝুঁকিপূর্ণ কিছু পাওয়া যায়নি। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। দ্রুততম সময়ে রাজধানী ঘিরে বৃত্তাকার 110 কিলোমিটার নৌপথ চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকার চারপাশের বৃত্তাকার নৌপথ উন্নয়ন সংক্রান্ত বৈঠক শেষে কথা জানান নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। 4টি নদীকে দূষণমুক্ত করতে সরকার প্রধানের নির্দেশনায় কাজ শুরুর কথা জানিয়েছেন ঢাকার 2 সিটি কর্পোরেশনের প্রশাসক। সড়কপথে যানবাহনের চাপ কমাতে রাজধানীর চারপাশ ঘিরে বৃত্তাকার নৌপথ চালুর উদ্যোগ নেওয়া হয় 2000 সালে। ঢাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সহজে যাতায়াত করার লক্ষ্যে 5 দফায় ওয়াটার বাস ও লঞ্চ নামানো হলেও পানির দুর্গন্ধ, কম নৌযান, ধীর গতিসহ বেশ কিছু কারণে যাত্রী সংকটে সবকটি উদ্যোগ ভেস্তে যায়। ফলে প্রকল্পটি শুরু হওয়ার 26 বছরেও সুফল পাওয়া যায়নি। এই নৌপথ পুনরায় চালু করতে নতুন উদ্যোগ গ্রহণের ঘোষণা ছিল বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রতিশ্রুতিতে। রোববার সচিবালয়ে বৃত্তাকার নৌপথ উন্নয়নে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভা শেষে ঢাকার 2 সিটির প্রশাসক জানান, রাজধানীর নদীগুলোকে দূষণমুক্ত করার পাশাপাশি শহরের সড়ক পরিবহন ব্যবস্থার মতো নৌপথেও উদ্যোগ গ্রহণের নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। আমাদের মেইনলি দক্ষিণে কারমাঙ্গি চর, তো এটা পুরা চর, এটা মানে ইসের মধ্য দিয়েই এই আবর্জনা দিয়েই আজকের এইটা সৃষ্টি হয়েছে। তাই কাজে সেটাকে পাড়গুলো বেঁধে কিভাবে আবর্জনা যাতে নদীতে না ফেলে সেটার জন্য আমরা জনগণকে উৎসাহিত করব। নদীটা যাতে দূষণমুক্ত থাকে সেই ব্যাপারে দ্রুত পদক্ষেপ এবং বাস্তবায়ন করার জন্য উনি নির্দেশ দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী যখন নির্দেশ দেয় সেই কাজগুলো দ্রুত আমরা করার চেষ্টা করি। আজকে যেই বিষয় নিয়ে কথা হয়েছে ইতিমধ্যে সেটাকে আমরা ফাইন্ড আউট করেছি। আমরা আবার বসবো। আপনার গত 25 বছরের জ্বর যদি আমরা 4 মাসে আপনারা বলেন এটা কি কথার কথা থেকে যাবে। এদিকে নৌ পরিবহন মন্ত্রী জানিয়েছেন, ঢাকার চারপাশের এই বৃত্তাকার নৌপথে গেল 10 বছরে 57 কোটি টাকা লোকসান হয়েছে। নতুন পরিকল্পনায় বেসরকারি খাতকে যুক্ত করা হচ্ছে। এই রুটটাকে যাত্রী বান্ধব করে কিভাবে ওয়াটার বাস চালু করা যায়, যার ফলে যাত্রীরা যাতায়াতও করতে পারে, আবার বিনোদনও পায়, পর্যটনটা উৎসাহিত হয়, সেই লক্ষ্যে সমন্বিত মিটিং। 2 মাসের একটা পরিকল্পনা নেওয়া হয়েছে যে 2 মাস পরে আমরা বেসরকারি খাতকে হয়তো এখানে ইনভলভ করতে পারবো। দ্রুততম সময়ে পরিকল্পনা বাস্তবায়নে এরই মধ্যে বিভিন্ন কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান নৌ পরিবহন মন্ত্রী। সংখ্যক ওয়াটার বাস। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। সেটা বাংলাদেশ নেপালের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দুপুরে ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতির উদ্যোগে জেলা হাসপাতাল চত্বরে নেপালের সহায়তায় 4 দিনের ফ্রি আই ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় স্বাস্থ্য সেবা উন্নতি করতে সরকার কাজ করছে বলেও জানিয়েছেন মন্ত্রী। অনুষ্ঠানে নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন প্রতীক কার্কি সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। We believe that this event will definitely strengthen our friendship with Nepal. Nepal is our friend since long. Even before the liberation war or partition, we had a close connection with Nepal. When we look on the north in October, month of October, we see the peak of Kanchenjunga from here. And from Himalaya is visible from here. The Kanchenjunga is visible. And it's our really surprise at that time. People from different parts of the country, they come here and Panchagar to have a wonderful look of that great natural beauty. ফ্যাসিস্ট আমলের মতো বিরোধী মত দমনের অভিযোগ তুলেছেন বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডক্টর শফিকুর রহমান। জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় তিনি বলেন, মেধা যোগ্যতার পরিবর্তে প্রশাসনে নিয়োগে প্রাধান্য পাচ্ছে দলীয় বিবেচনা। একই অনুষ্ঠানে 11 দলীয় ঐক্যের নেতারা হুঁশিয়ারি দেন, গণমানুষের প্রত্যাশা উপেক্ষা করলে বিএনপিকে রাজনৈতিকভাবে তার জবাব দেয়া হবে। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার পার্টির আলোচনা সভা। বিষয় জান দিব জুলাই দেব না। উপস্থিত ছিলেন বিরোধী দলীয় নেতা সহ 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। এই জাতিটাকে আর কলঙ্কিত করেন না। বক্তাদের অভিযোগ, বর্তমান সরকার পুরনো ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় জারি রেখেছে। তাদের দাবি, জনগণের প্রত্যাশা উপেক্ষা করে দলীয়করণ ও রাজনৈতিক বিবেচনায় বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। জনগণের আকাঙ্ক্ষা উপেক্ষা করা হলে রাজনৈতিক জবাব দেওয়া হবে, হুঁশিয়ার করেন তারা। চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং দখলবাজি এমন কোনো জায়গা নাই যেখানে দলের লোককে নিয়োগ দেওয়া হচ্ছে না। অথচ হওয়া উচিত ছিল যোগ্য ব্যক্তিদের যোগ্য স্থানে নিয়োগ দেওয়া এবং প্রতিটা ক্ষেত্রে জবাবদিহিতে থাকা। এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, রাষ্ট্রপতির পদ কোনো দলীয় পরিচয়ের হওয়া উচিত নয়। শেখ হাসিনা ছাত্রলীগের একটা ছোট্ট ক্যাডারকে ধরে নিয়েছিল, বিএনপিও একই পথে যাচ্ছে। তাহলে যে রাষ্ট্রপতির যে পদটা হেড অফ দ্য স্টেট, এটা কলঙ্কিত করা হচ্ছে। রাষ্ট্রপতি কোনো দলীয় ব্যক্তি হইতে পারবে না, রাষ্ট্রপতি কোনো গরিব পরিবারের হইতে পারবে না। আপনার সংবিধান যে সিস্টেম সেটা অনুযায়ী রাষ্ট্রপতি নিয়োগটা পার্লামেন্টে যারা আছেন তারা নিয়োগ করবেন। এদিকে সরকার ও বিএনপির সমালোচনা করে জামায়াত আমির বলেন, অতীতের নির্যাতনের কথা ভুলে দলটি এখন ফ্যাসিবাদের পথে হাঁটছে। তখনকার ফ্যাসিস্টরা যা করেছে হুবহু তার একটা ফটোকপি আপনাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। কোন জিনিসটা আপনারা বাদ দিয়েছেন, কোন জিনিসের পরিবর্তন করেছেন? ওরা যেমন বিরোধী মতকে দমন করার জন্য ষড়যন্ত্র, অপপ্রচার এবং বল প্রয়োগের আশ্রয় নিয়েছিল, আপনারা সবগুলা ইতিমধ্যে নিয়ে ফেলেছেন। বিরোধী দলীয় নেতার অভিযোগ, মেধা যোগ্যতার পরিবর্তে প্রশাসনের নিয়োগ ও পদায়নে প্রাধান্য পাচ্ছে দলীয় বিবেচনা। সচিব হওয়ার জন্য এখন আর বিসিএস কোয়ালিফাই করা লাগবে না, সচিব হওয়ার জন্য দলীয় একটা পদ থাকলেই হবে। গণমানুষের মতামত ও আকাঙ্ক্ষা উপেক্ষা করলে তার ফল ভালো হবে না বলেও মন্তব্য করেন জামায়াত আমির। আপনারাও মত করে বেশি দূর হাত বাড়াতে পারবেন না। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। জুলাইয়ের যাত্রা তখন অসীমের পথে, দ্রোহের আগুনে পুড়ছিল গোটা দেশ, যা রূপ নেয় গণ অভ্যুত্থানে। এদিন সর্বত্র দ্রোহের বার্তা ছড়িয়ে দেন শিল্পী সমাজ। শহীদ মিনারে জড়ো হন লাখো মানুষ, যেখান থেকে সরকার পতনের দাবি ছড়িয়ে পড়ে 56,000 বর্গ মাইলে। কি ঘটেছিল 2রা অগাস্ট বা 33 জুলাই, জানবো মাইমুনা হায়দার চৌধুরীর রিপোর্টে। আগস্টকে ছাপিয়ে বাংলাদেশে তখনও চলছে 33 জুলাই। দ্রোহের আগুনে উত্তাল পুরো দেশ। প্রতিবাদের ভাষা তখন ছড়িয়ে গেছে গান, কবিতা, গ্রাফিতিতে। শহর তো বটে, গ্রামগঞ্জের আনাচে কানাচেও জনমানুষের ক্ষোভের আগুন। বৃষ্টি, সাপ্তাহিক ছুটি কিছুই যেন বাদ সাধে নিয়ে যাত্রায়। কাক ভেজা হয়েও প্রতিটি মুখে প্রতিবাদ স্পষ্ট। ছাত্র, শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, অভিভাবক, কবি, লেখক, শিল্পী, কে ছিল না এই মিছিলে?
আমি যখন মানুষের ঢল দেখলাম এবং ওখানে প্রচুর মানুষ, সবাই কাউকে ভয় পাচ্ছে না, মানে আর্মির মানে ট্যাঙ্ক দাঁড়ানো, আর্মি পুলিশ সব দাঁড়ানো, সবাই ওটার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। তখন আশঙ্কা ছিল যে এটার পরে একটা ম্যাসিভ দমন পীড়ন হবে, তারপরে অ্যাটলিস্ট এটা সম্ভব হচ্ছে এবং এত মানুষ নেমে গেছে। তুমুল বৃষ্টি উপেক্ষা করে ছাত্রদের মৃত্যুর বিচারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেন চিকিৎসকরা। বাংলা মোটরে সমাবেশ করেন সর্বস্তরের কবি ও লেখকরা। আর জাতীয় প্রেস ক্লাবের সামনে কোটা সংস্কার আন্দোলনে ছাত্র হত্যার প্রতিবাদে উদীচী সহ সাংস্কৃতিক সংগঠনগুলো অংশ নেয় দ্রোহযাত্রায়। এই প্ল্যাটফর্মটাকে এমন একটা জায়গায় রাখতে চেয়েছি, এমন একটা ফেস দিতে চেয়েছি যে এটা কোনো রাজনৈতিক দল বা জোটের ব্যাপার হবে না। এখানে সমস্ত গণতন্ত্রকামী মানুষ, সমস্ত যে নিপীড়িত মানুষের একটা ফেস হবে। এই পুরো সময়টাতে আমাদের একটাই ইয়ে ছিল যে আমরা যে কোনোভাবে এই কারফিউটা, ঢাকা ইউনিভার্সিটির ভিতরে কারফিউটা ভাঙবো এবং কোনোভাবেই এটাকে মানে যেভাবে আটকে রাখা হয়েছে সেটা হতে দিব না। জাতীয় প্রেস ক্লাব থেকে শহীদ মিনার, লাখো মানুষের পদচারণায় মুখরে যাত্রা যেন অভ্যুত্থানে এনে দেয় নতুন এক মাত্রা, যা পরবর্তীতে এসে মেলে এক দফাতে। সরকারের প্রস্তুতি ছিল ছত্রভঙ্গ করে দেবে, কিন্তু সেই প্রস্তুতিটা এত মানুষ এসে যাওয়াতে ওইটার পুলিশই মানা করে যে আমরা অ্যাটাক করতে পারবো না। এর আগে কেউ ক্যাম্পাসে মিছিল নিয়ে ঢুকতে পারে নাই। সো আমরা জানতাম যে এই আন্দোলন মুভমেন্টের যাই ঘোষণা দিতে হয়, যা কোনো কিছু করতে হয়, সবগুলো ক্যাম্পাস থেকে দিতে হবে। এই যাত্রাটা আপনার হচ্ছে যে পরবর্তী দিনে আন্দোলনে নামার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রেখেছে এবং গণঅভ্যুত্থানের জোয়ার সৃষ্টিকরণও ব্যাপক ভূমিকা ছিল। এদিনও আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশের গুলিতে নিহত হন ছাত্র জনতা। এদিকে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ সংঘাতে নিহত প্রায় ৭৮% মানুষের শরীরে প্রাণঘাতী গুলির ক্ষতচিহ্ন আছে বলে সংবাদ প্রকাশ করে একটি জাতীয় দৈনিক, যেখানে বলা হয় বেশিরভাগের গুলি লেগেছে মাথা, বুক, পিঠ ও পেটে। ৪ আগস্ট থেকে দেশব্যাপী আন্দোলন ও অসহযোগ আন্দোলনের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিনে ফেসবুক আবারও ৭ ঘন্টার জন্য বন্ধ করে দেওয়া হয়। ৬ সমন্বয়ক জানান, ডিবি অফিসে তাদেরকে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি দিতে চাপ প্রয়োগ করা হয়েছিল। শেখ হাসিনা এদিন বিক্ষোভকারীদের আলোচনায় বসার আহ্বান জানিয়ে বলেন, গণভবনের দরজা আলোচনার জন্য খোলা রয়েছে। মুষলধারের বৃষ্টিও সেদিন থামাতে পারেনি এই দ্রোহের আগুনকে। একদিকে উদীচী সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলোর দ্রোহযাত্রা, অন্যদিকে কবি, চিকিৎসক, শিক্ষকদের বিক্ষোভ, সব যেন এসে মিলেছিল এই শহীদ মিনার চত্বরে। রক্তে লেখা ৩৩ জুলাইয়ে শুধু ৯ দফাতেই সীমাবদ্ধ ছিল না, বরঞ্চ লাখো মানুষের এই পদযাত্রা সেদিন সরকার পতনের বার্তা দিয়েছিল। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম সহ ৭ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ২ এ মামলার যুক্তিতর্ক শুরু হবে মঙ্গলবার। মামলার অন্য আসামিরা হলেন সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। আসামিদের সবাই পলাতক। এদিকে ট্রাইব্যুনাল ১-এ জুলাই আন্দোলনে কারফিউ জারি করে হত্যা পরিকল্পনা ও উস্কানির মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পিছিয়ে ৪ আগস্ট ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সদ্য নিয়োগপ্রাপ্ত ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। রোববার নিয়োগপ্রাপ্ত ২৬৬ জন আইন কর্মকর্তাকে নিয়ে প্রথম কর্মদিবসে আপিল বিভাগের বিচারিক কার্যক্রমে অংশ নেন অ্যাটর্নি জেনারেল। যার যে ক্ষেত্রে বিশেষজ্ঞতা আছে তিনি সেক্ষেত্রে কাজ করবেন। আমরা সবাইকে একটা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এই অ্যাটর্নি জেনারেলের সততার ভিত্তিতে, পেশাদারিত্বের ভিত্তিতে রাষ্ট্রের পক্ষে রাষ্ট্রের স্বার্থ রক্ষা করার জন্যে আমাদেরকে যে নিযুক্ত করা হয়েছে আমরা সেটাই করে যাব। নবনিযুক্ত যারা হয়েছেন এবং যারা ইতিপূর্বে অফিসে ছিলেন আবার নতুন করে নিযুক্ত হয়েছেন তাদের সবার অভিজ্ঞতা আর যারা আছেন তাদের পেশার অভিজ্ঞতা সব কিছু কাজে লাগিয়ে ইনশাল্লাহ জনগণের প্রত্যাশা পূরণের জন্যে রাষ্ট্রের স্বার্থে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সক্ষম হব।
এদিকে সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য 266 জন আইন কর্মকর্তা নিয়োগ নিয়ে বিক্ষোভ করেছেন সংক্ষুব্ধ আইনজীবীরা। তাদের দাবি, জেল জুলুমের শিকার আইনজীবীদের বাদ দিয়ে অন্যদের নিয়োগ দেওয়া হয়েছে। সম্প্রতি বাংলাদেশ সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষ মামলা পরিচালনার জন্য 266 জন আইন কর্মকর্তাকে নতুন করে নিয়োগ দেয় সরকার। এই নিয়োগ ঘিরে রোববার দুপুরে সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন সংক্ষুব্ধ আইনজীবীরা। তাদের অভিযোগ, বিগত সময়ে সুবিধাভোগীদের নিয়োগ দেওয়া হয়েছে। তো আমাদের দাবি হলো, এরা ফোরামের লোক না, এরা ফোরামের সাথে জড়িত ছিল না, এরা এই সরকারের আস্তে পিষ্টে লেগে এই সরকারের সঠিক পরিচালনা থেকে ষড়যন্ত্রমূলকভাবে এরা এখানে জড়িত হয়েছে। আমাদের বিগত বৃহস্পতিবারে যে একটা নিয়োগ হয়েছে, এই নিয়োগটা আমরা বিভিন্নভাবে জানতে পেরেছি। এই নিয়োগের মধ্যে কোটি কোটি টাকার বাণিজ্য হচ্ছে। দেশনেতা তারেক রহমান, আপনাকে উদ্দেশ্য করে বলছি, আপনি এখনই তদন্ত করুন। রুহুল কুদ্দুস কাজল জলকে ধ্বংস করে দিচ্ছে। রুহুল কুদ্দুস কাজলকে যদি এখনই এই অফিস থেকে বিতাড়িত করা না হয়, আমরা কোনোদিন ফ্যাসিস্ট মুক্ত করতে পারবো না। গাজীপুরের সাবেক সংসদ সদস্য আহসানুল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল শুনানি শুরু হয়েছে। রোববার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষে শুনানি করছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। এর আগে 2005 সালের 16 এপ্রিল দ্রুত বিচার ট্রাইব্যুনাল নুরুল ইসলাম সরকার সহ 22 জনকে মৃত্যুদণ্ড দেন এবং 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। 2016 সালের 15 জুন হাইকোর্টে 6 জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন। 7 জনের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন এবং 11 জনকে খালাস দেন। 2004 সালের 7 মে টঙ্গীর নোয়াগাঁও এম.এ. মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে যুবলীগের সম্মেলনে আহসানুল্লাহ মাস্টারকে গুলি করে হত্যা করা হয়। সাংবাদিকতাকে আরও সুরক্ষিত ও মর্যাদাপূর্ণ করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে এই কথা বলেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। পাশাপাশি সাংবাদিকদের বস্তুনিষ্ঠতা বজায় রেখে জনকল্যাণমুখী সংবাদ পরিবেশনে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ও সতর্ক হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। ফ্রিডম অফ জার্নালিজমটা একটা চ্যালেঞ্জ ছিল, আছে এখনো, কিন্তু তার চেয়ে তো অনেক বেশি জায়গা দখল করে ফেলেছে অপতথ্যের চ্যালেঞ্জ, বিকৃত তথ্যের চ্যালেঞ্জ। এর একটা সম্মিলিত ব্যবহার কিভাবে করতে পারি সেই চেষ্টা আমরা করছি। গণমাধ্যম কমিশন যেটা আমরা করার কাজে হাত দিয়েছি, এটা খুব ধীরে সুস্থে এগোচ্ছে এই কারণেই যে এই ক্ষমতা এবং এই স্বাধীনতা সহই যেন, এবং এই দায়িত্ব, ক্ষমতা, স্বাধীনতা এবং এই দায়িত্ব, এই তিনটি কম্পোনেন্টকে অ্যাসেম্বল করেই আমরা একটা গণমাধ্যম কমিশন গঠন করতে চাচ্ছি। দুপুরের সময় আরও থাকছে, সন্তানদের দেখার কথা বলে সাবেক স্ত্রীর বাড়িতে স্বামী। দিনাজপুরে নারীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযুক্ত গ্রেফতার, খতিয়ে দেখছে পুলিশ। দু সপ্তাহ হতে চললেও এখনো কাটেনি রাজধানীতে গ্যাসের সংকট। দীর্ঘ অপেক্ষার পরও সিএনজি ফিলিং স্টেশনে মিলছে না পর্যাপ্ত গ্যাস। সরবরাহের অভাবে বন্ধ রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশন। এতে চরম দুর্ভোগে পড়েছেন গ্রাহকরা। সংকট সমাধানে সরকারের পক্ষ থেকেও এখনো কোনো সুনির্দিষ্ট বার্তা না পাওয়ায় দুশ্চিন্তায় পাম্প সংশ্লিষ্টরা। এদিকে ফেনীতে রাত থেকে বাসাবাড়ি, ফিলিং স্টেশন ও কারখানায় বন্ধ রয়েছে গ্যাস সরবরাহ। ভাসমান এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়ে সরবরাহ কমে যাওয়ার পর থেকেই দেশজুড়ে দেখা দিয়েছে গ্যাসের তীব্র সংকট। পরিবহন, বাসাবাড়ি থেকে শিল্পখাত সবখানেই পড়েছে এর প্রভাব। রোববারও সকাল থেকে রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে দেখা গেছে সিএনজির অপেক্ষায় যানবাহনের লম্বা লাইন। পর্যাপ্ত চাপ নেই মূল লাইনে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও পাওয়া যাচ্ছে না চাহিদা মতো গ্যাস। 1.5 ঘন্টা ধরে অপেক্ষা করতেছি, এখনো পাম্পে কোনো গ্যাস পাইতেছি না। এই রোদের মধ্যে কষ্ট করে বসে আছি। সিএনজির যন্ত্রণায় মানে রাস্তাঘাটে থাকতে থাকতে খুব ঝামেলার মধ্যে পড়ে গেছি। সকাল থেকে খানা দানা কিচ্ছু নেই, এই রাস্তার মধ্যে এই গ্যাসের জন্য আছি। সকালে গ্যাস পাই না, অনেক পাম্প বন্ধ থাকে। আবার সিরিয়াল লাগায়, সিরিয়ালে দেখতে গেছে লাগায় রাখি, ওরা 5-6টা গাড়িতে প্রেশার থাকলে গ্যাস দেয়, আবার বন্ধ করে দেয়। 3 ঘন্টা ঘুরে আইসা এই ঘন্টা এসে 3 ঘন্টায়
পরে গ্যাস নাই। সরবরাহ কমে যাওয়ায় লোকসান গুনতে হচ্ছে পাম্প সংশ্লিষ্টদের। দীর্ঘ সময় লাইনে দাঁড়ানো নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে পাম্পগুলোতে। আমাদেরকে তিতাস কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে এলএনজি প্রবলেমের কারণে এরকম সমস্যা হচ্ছে আর কি। রাস্তা ব্লক হয়ে সিরিয়ালে চলে আসতেছে। আমার নজেল 6টা, তার ভেতরে আমি হচ্ছে 2টা চেম্বারে 2টা নজেল দিয়ে একটাতে প্রাইভেট কার দিচ্ছে, একটাতে সিএনজি দিচ্ছে। প্রেশার লো হওয়ার কারণে জনদুর্ভোগ। আমার এখানে উল্টাপাল্টা গাড়ি আসতেছে, অনেক পেশেন্ট আসতেছে। এইরকম প্রবলেমের কারণে জনগণের ভেতরে বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে। এদিকে পুরো ফেনীতেই নেই গ্যাসের চাপ, এতে দুর্ভোগ চরমে গ্রাহকদের। ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে যানবাহনগুলোকে। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। গ্যাস সংকটের খবর জানবো এই মুহূর্তে গাবতলীতে আছেন সহকর্মী সামদানি প্রত্যয়, সরাসরি যাব তার কাছে। সামদানি, রাজধানীর অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশনই বন্ধ রয়েছে, আর যেসব সিএনজি ফিলিং স্টেশনগুলো কাজ করছে সেসব সিএনজি ফিলিং স্টেশনগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভোগান্তির কিন্তু কোনো শেষ নেই। কারণ অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশনেই আমরা দীর্ঘ লাইন দেখতে পাচ্ছি, আর একই সঙ্গে যখন এই তপ্ত দুপুরে তীব্র রোদের মধ্যে যানবাহন সংশ্লিষ্টরা দাঁড়িয়ে আছেন এবং তারা অপেক্ষা করছেন দীর্ঘ সময় ধরে। তবে এই দীর্ঘ সময় অপেক্ষার পরেও তারা যখন সিএনজি ডিসপেন্সারের কাছে আসছেন তখন কিন্তু তারা পর্যাপ্ত পরিমাণ গ্যাস পাচ্ছেন না, এবং এই পর্যাপ্ত পরিমাণ গ্যাস না পাওয়ার জন্য তারা যেই অতিরিক্ত সময়টুকু এখানে ব্যয় করছেন সেই পুরো সময়টুকুই ব্যাহত হচ্ছে এবং তাদের মূল্যবান কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। আমরা যদি দর্শক আপনারা এই মুহূর্তে দেখছেন যে রাজধানীর গাবতলীর একটি সিএনজি ফিলিং স্টেশনে আমরা রয়েছি। এখানে রাজধানীর অন্যান্য সিএনজি ফিলিং স্টেশনগুলোর মতোই এখানেও যানবাহনের দীর্ঘ সারি, এবং সবচেয়ে বড় ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষ যারা কিনা এই তাদের যানবাহনটির ওপরে জীবিকা নির্বাহ করেন, বিশেষ করে যারা রাইড শেয়ারিং অ্যাপের চালক এবং যারা সিএনজি অটোরিকশা চালক। তারা যখন এই গাড়িটি নিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছেন সেই মুহূর্তে তাদের যেমন জীবিকার সমস্যা হচ্ছে, ঠিক তেমনি দীর্ঘ সময় ধরে এখানে অবস্থান করার কারণে যেই সমস্যাটি তৈরি হচ্ছে তাদের, সেটি হচ্ছে তারা এই জায়গায় দাঁড়িয়ে থাকতে থাকতে তারা অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। আবার এখানে সবচেয়ে বড় সমস্যা পাম্প কর্তৃপক্ষ বলছেন আমাদেরকে যে সরবরাহ কম থাকার কারণে তারা লাইনে পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন না, এবং লাইনে পর্যাপ্ত গ্যাস না পাওয়ার জন্য তাদের বেশ লোকসান গুনতে হচ্ছে। কারণ দীর্ঘ সময় ধরে এখানে যখন যানবাহন নিয়ে চালকরা অপেক্ষা করছেন এখানে কিন্তু বিভিন্ন সময় বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, এবং এই বিশৃঙ্খলার পাশাপাশি যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে গিয়ে যে এখানে পাম্পগুলো চালাতে যে পরিমাণ বিদ্যুৎ খরচ হয় সেই বিদ্যুৎ খরচ উঠছে না। কারণ পর্যাপ্ত পরিমাণ জ্বালানি বিক্রি না হওয়ার কারণে যে খরচ সেটি কিন্তু এই পাম্প কর্তৃপক্ষ সেই খরচ পুষিয়ে উঠতে পারছেন না। এবং একই সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে যে এখানে যারা ভোগান্তির মধ্যে রয়েছেন, যেই সাধারণ যানবাহন সংশ্লিষ্ট চালকরা, তারা এই সংকটের দ্রুত নিরসন চান এবং তারা প্রত্যাশা করেন শুধু আশ্বাস নয়, দ্রুত এই সংকট সমাধান করে এই ভোগান্তি নিরসনে সরকার কাজ করবে। এই ছিল রাজধানীর গাবতলীর একটি সিএনজি ফিলিং স্টেশন থেকে আমার কাছে গ্যাস সংকটের সবশেষ। গাবতলী থেকে সহকর্মী সামদানি প্রত্যয়। দেশের সরকারি হাসপাতালগুলোর চাহিদা মেটাতে 241 কোটি টাকায় বসানো 99টি অক্সিজেন প্ল্যান্টের বেশিরভাগই অযত্ন, অবহেলা ও সমন্বয়হীনতার অভাবে বন্ধ উৎপাদন। বেসরকারি কোম্পানি থেকে কোটি কোটি টাকার অক্সিজেন কিনছে হাসপাতালগুলো। সোহেল কুরাইশির ক্যামেরায় নাইম হাসানের অনুসন্ধানের 2 পর্বের আজ থাকছে প্রথম পর্ব। তালাবদ্ধ রুমেই পড়ে আছে কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি অক্সিজেন প্ল্যান্ট। প্রতিদিন 8 লাখ লিটার অক্সিজেন তৈরির সক্ষমতা থাকলেও বহুদিন ধরেই এই প্ল্যান্টটি বন্ধ, যার ফলে হাসপাতালকে প্রতি মাসে বাইরে থেকে কিনতে হচ্ছে 22 থেকে 25 লাখ টাকার অক্সিজেন। শুধু বাংলাদেশ মেডিকেল নয়, দেশের প্রায় 70টিরও বেশি সরকারি হাসপাতালের চিত্র বর্তমানে এটি। করোনা মহামারীর সময় সরকারি হাসপাতালগুলোকে অক্সিজেনের স্বয়ংসম্পন্ন করতে নির্মাণ করা হয়েছিল অক্সিজেন প্ল্যান্ট। বর্তমানে দেশে রয়েছে 101টি প্ল্যান্ট, কিন্তু এর মধ্যে সচল মাত্র 30টি, বাকি অধিকাংশই বন্ধ কিংবা অচল অবস্থায় পড়ে আছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে 99টি প্ল্যান্ট নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 241 কোটি টাকা, যার মধ্যে নিজস্ব অর্থায়নে 40টি, এডিবির সহায়তায় 29টি ও জাতিসংঘের অর্থায়নে 30টি তৈরি করা হয়েছে।
আমি বর্তমানে দাঁড়িয়ে আছি জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে, যেখানে সরকারি প্ল্যান্ট থেকে দৈনিক 8 থেকে 10 লাখ লিটার অক্সিজেন তৈরি হচ্ছে। বাকি প্ল্যান্টগুলো সচল থাকলে মোট পরিমাণ গিয়ে দাঁড়াতো প্রায় 8 কোটি লিটার, যা দিয়ে দেশের সরকারি মেডিকেলের অক্সিজেনের চাহিদা পূরণ সম্ভব। দৈনিক 8 থেকে 10 লাখ লিটার আমরা তৈরি করতে পারি এবং এটা ডিপেন্ড করে রোগীর উপর। 60% মতো আমরা চাহিদা পূরণ করতে পারি। একই প্ল্যান্ট বসানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, তবে সেখানকার চিত্র ভিন্ন। তালাবদ্ধ রুমে অকেজো হয়ে বছরের পর বছর পড়ে আছে প্ল্যান্টটি, ফলে বেসরকারি কোম্পানি থেকে মাসে 70 থেকে 80 লাখ টাকার অক্সিজেন কিনছে হাসপাতালটি। আমাদের মেশিন এখন মোটেও দেয় না, কারণ আমাদের মেশিন এখন চলেই না, তাই না? অনেক দিন ধরে চলে না। প্ল্যান্টগুলো সচল থাকলে স্বয়ংসম্পূর্ণ করে তুলত দেশের অক্সিজেন খাত। প্ল্যান্ট বন্ধ থাকায় বছরে কয়েকশো কোটি টাকার অক্সিজেন কিনতে হচ্ছে বেসরকারি কোম্পানির কাছ থেকে। সরকারি প্ল্যান্ট বন্ধ থাকার জন্য দক্ষ জনবলের অভাবকে দায়ী করছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। ম্যানপাওয়ারের ঘাটতি আছে প্রজেক্টগুলো শেষ হয়ে যাওয়ার ফলে। তারপরে এগুলোকে সাপ্লাই জেনারেট করার জন্য যে অয়েল, ফ্লুইড বা ইলেকট্রিসিটি দরকার, সেগুলোর কিছু একটা সমস্যা থাকতে পারে। এই দুটো যদি আমরা এনশিওর করতে পারি, তাহলে আমার মনে হয় যে এগুলোর মধ্যে অধিকাংশই চালু করা যাবে। বিশেষজ্ঞরা বলছেন, প্ল্যান্টগুলো নিয়ে একটি নেটওয়ার্ক তৈরি করলে সরকারি হাসপাতালের চাহিদা যোগান দিয়ে বেসরকারি হাসপাতালেও সুলভ মূল্যে অক্সিজেন সরবরাহ করা যাবে। এই প্ল্যানগুলোকে নিয়ে যদি একটা অক্সিজেন নেটওয়ার্ক তৈরি করে, তাহলে আমরা বিশ্বাস করি যে আরও অনেক বেশি রোগীকে এই অক্সিজেনগুলো দিয়ে সেবা দেওয়া সম্ভব। অন্যান্য সরকারি হাসপাতাল এবং বেসরকারি হাসপাতাল আছে, তাদেরকেও আসলে অক্সিজেন কম মূল্যে এবং সুলভ মূল্যে দেওয়া সম্ভব। প্ল্যান্টগুলো বন্ধ থাকলে কারা লাভবান হচ্ছেন? কিভাবে দুইটি বেসরকারি কোম্পানির নিয়ন্ত্রণে দেশের সরকারি হাসপাতালের অক্সিজেন চেইন? সময়ের অনুসন্ধানে সেই তথ্য বের হয়ে এসেছে। দেখতে চোখ রাখুন আগামী পর্বে। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। ইরানে সামরিক হামলার পরিকল্পনা স্থগিত করলেন ডোনাল্ড ট্রাম্প। সম্ভাব্য সমঝোতায় অগ্রগতির দাবি। যে কোনো আগ্রাসনের কঠোর জবাবের হুঁশিয়ারি তেহরানের। ডিভোর্সের পর আবারও বিয়ে করে শিপন ফারজানা দম্পতি, কিন্তু দ্বিতীয়বার বিয়ের পরও পিছু ছাড়েনি কলহ। শনিবার রাজধানীর কলাবাগানে স্বামীর নৃশংসতায় ঝরল স্ত্রী ও শাশুড়ির প্রাণ। ছুরিকাঘাতে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন অভিযুক্ত। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। শরীয়তপুরের ফারজানার সঙ্গে প্রেম করে বিয়ে করেন মাদারীপুরের শিপন, কিন্তু বনিবনা না হয় একবার ডিভোর্স হয় তাদের। পরে ফারজানার পরিবারকে বুঝিয়ে নানা প্রতিশ্রুতি দিয়ে আবারও বিয়ে করেন শিপন। দ্বিতীয়বার বিয়ের পর আগের মতোই কলহ লেগে থাকতো তাদের সংসারে। শনিবার গ্রাম থেকে ফিরে রাজধানীর কলাবাগানে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে উঠে শিপন। রাতেই তাদের মধ্যে বাধে বাকবিতণ্ডতা। শাশুড়ি ফিরোজা বেগম বাধা দিতে গেলে শিপন স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলে স্ত্রী ও ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় শাশুড়ি মারা যান। স্বামী স্ত্রীর ভিতরে কিছু হইব জন্যই যে বউরে মারিয়া লাইব, শাশুড়ির মারিয়া লাইব, এটা কোনো কথা? আমরা বেশি চাই আর যখন তখন ফাঁসি। হত্যাকাণ্ড ঘটিয়ে শিপন নিজেই তার 1 বছরের শিশু সন্তানকে নিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করে। ভুক্তভোগী পরিবারের দাবি, শিপন মাদকাসক্ত। আগেও টাকার জন্য স্ত্রী ফারজানাকে মারধর করেছে সে। আমার স্বাস্থ্য বাইরে ফোন দিয়েছে, তাড়াতাড়ি তুই বাসা যা, তোর বউরে আর মায়ের মনে মারলে যাইতেছে। আমি রিক্সালের দোকান আসি, আইসা থেকে মেয়ের ডেট এমনি দিছে, বউ একটু কোনো রকম দম সারতেছে, আমি এই লয়ে আমি ঢাকা মেডিকেল গেছি। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। পারিবারিক কলহ নিয়ে গন্ডগোল লাগে। স্বামী খুবই রাগান্বিত হয়ে তার স্ত্রীকে প্রথমে ওই তরকারি কাটা চাকু দিয়ে স্টেপ করে। স্টেপ করার পরে তার স্ত্রী ঘটনাস্থলেই মারা যায়। আর তারপরে শাশুড়িকে স্টেপ করে। আমরা কাজ করছি এটা নিয়ে, আমরা আরও তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি। হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্তের সর্বোচ্চ বিচারের দাবি স্বজনদের। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। দিনাজপুরে সাবেক স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে সাবেক স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। স্বামীর সংসার ছেড়ে এসেও প্রাণে রক্ষা পেলেন না সুমাইয়া আক্তার শ্যামলী। বাবার বাড়িতে সাবেক স্বামীর দেওয়া আগুনে ঝলসে মৃত্যু হলো তার।
স্বজনদের দাবি, শনিবার রাতে সন্তানদের দেখার কথা বলে দিনাজপুরের বিরল উপজেলার সুতারপাড়া গ্রামে সুমাইয়া আক্তার শ্যামলী বাড়িতে যায় মাহবুবুর রহমান। সেখানে সাবেক স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শ্যামলীকে ছুরিকাঘাতের পর শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠে মাহবুবুরের বিরুদ্ধে। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেলে নেওয়ার পথে মৃত্যু হয় শ্যামলীর। নিজের ডিভোর্স দিয়ে তারপরও আসছে এখানে মাপ চাইতে, কিন্তু আমার ননদ বলছে যে আমি যাব না। ছুরি দিয়ে আঘাত করেছে, আঘাত করার পরে পেট্রোল আর এই কি কয় এটা অ্যাসিড দিয়া আগুন লাগাই দিছে, আগুন লাগাই দিয়া তারপরে হয় পালাই গেছে। খবর পেয়ে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত মাহবুবুরকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় বিরল থানায় মামলা করেছেন নিহতের ভাই। এই ঘটনার যে কালপিট, যে অপরাধী, তাকে আমরা দিনাজপুর থেকে অ্যারেস্ট করছি। তার নাম হচ্ছে মাহবুবুর। প্রায় 2 মাস আগে অভিযুক্ত মাহবুবুরের সঙ্গে শ্যামলীর বিবাহ বিচ্ছেদ হয়। তাদের ঘরে 5 বছরের ছেলে ও 3 বছরের মেয়ে সন্তান রয়েছে। সময় সংবাদ, দিনাজপুর। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন সহ 5 জনকে ফটিকছড়ির 2টি হত্যা ও অস্ত্র মামলায় মোট 10 দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। সকালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 3 এর বিচারক মোতাসিম বিল্লাহ শুনানি শেষে আদেশ দেন। 2টি মামলায় ইমনের 7 দিন করে 14 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এছাড়া হাটহাজারীর অপর একটি চাঁদাবাজির মামলায় ডেভিড ইমন সহ গ্রেফতার 4 জনকে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার যশোরের থেকে 4 সহযোগী সহ গ্রেফতার হন ডেভিড ইমন। হত্যা, চাঁদাবাজি সহ ডজনেরও বেশি মামলা রয়েছে তাদের বিরুদ্ধে। $10,500 কোটি টাকার বেশি বিমা দাবি, অথচ দেয়া হয়েছে 2,831 কোটি 75 লাখ টাকা। অর্থাৎ গ্রাহকের পাওনার 73% বেশি অর্থ পরিশোধ করেনি প্রতিষ্ঠানগুলো। চলতি বছরের প্রথম প্রান্তিকের হালনাগাদ তথ্যে এমন হিসেবে দিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ইড্রা। গ্রাহকের টাকা দিতে না পারার কারণ খতিয়ে দেখার তাগিদ বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের। আর খাত বিশেষজ্ঞরা বলছেন, পদ্ধতিগত ত্রুটি দূর করতে না পারলে মিলবে না সমাধান। অন্তরা সেনের রিপোর্ট। বলতেছে টাকা নাই, ফান্ড শর্টেজ। আমার টাকা শর্টেজ কেন? আমার টাকা আমাকে দিবে। 2023 সালের ডিসেম্বরে আমার কাগজপত্র সবগুলো মেসেজ হয়েছে। এদের অফিসে অনেকবার গেছি, যাইলে অফিসে লোক পাওয়া যায় না, ইয়ার পরে ফোন দিলে ফোন ধরে না। সেলিম মোল্লার মতো এভাবে স্বামী সন্তান নিয়ে গেল 1 বছর ধরে বিমা কোম্পানির দ্বারে দ্বারে ঘুরছেন নরসিংদী থেকে আসা হামিদা বেগমও। আমরা যেরকম বিশ্বাস করে দিচ্ছি আমাদের টাকাটা যেন সেই মতন আমরা পাই। 2,20,000 টাকার মতন পাবো, কিন্তু এখন তো নিজের টাকা যে দিছি ওইটাই পাই না, এখন ওইটা তো পরের বিষয়। গ্রাহকের টাকা পরিশোধ না করায় দিনে দিনে নাজুক অবস্থা ফুটে উঠছে বিমা খাতে, বাড়ছে দায়। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ইড্রার প্রতিবেদনে দেখা যাচ্ছে, মেয়াদ পূর্ণ হওয়ায় গেল জানুয়ারি থেকে মার্চ চলতি বছরের প্রথম প্রান্তিকে বিমা খাতে গ্রাহকের মোট পাওনা জমেছে 10,610 কোটি 58 লাখ টাকা। বিপরীতে নিষ্পত্তি হয়েছে মাত্র 2,831 কোটি 75 লাখ টাকা। এ সময় দাবির 7,778 কোটি 82 লাখ টাকাই পরিশোধ করতে পারেনি কোম্পানিগুলো। এর মধ্যে লাইফ, নন লাইফ মিলিয়ে ফার ইস্ট, গ্রিন ডেল্টা সহ 10টি কোম্পানির কাছে আটকে আছে পাওনা দাবির প্রায় 87%, 6,739 কোটি 64 লাখ টাকা। এ অবস্থায় বিমা খাতের ভাবমূর্তি সংকট কাটাতে গ্রাহকদের পাওনা পরিশোধে প্রয়োজনে সরকারকেও হস্তক্ষেপ করতে হবে বলে মনে করে বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম। একটা কিস্তি বা 2টা কিস্তি দিছে, দেওয়ার পরে বলতেছে যে এক্স কোম্পানি তো টাকা দেয় না, ওয়াই কোম্পানি টাকা দেয় না, আপনারা যে দিবেন এটারও বা মানে কতটুকু সত্য, কতটুকু গ্যারান্টি দিতে পারেন। অভ্যন্তরীণ সংস্কার না করতে পারলে দীর্ঘমেয়াদে বিমার ওপর সাধারণ মানুষের আস্থা ফেরানো সম্ভব হবে না বলে জানান খাত বিশেষজ্ঞরা। যারা ইন্স্যুরেন্স সেবা প্রোভাইডার, প্রদানকারী, তাদের কোনো ধরনের আসলে দুর্বলতা রয়েছে কিনা, এখানে আইনগত কোনো ফাঁকফোকর রয়েছে কিনা, সেগুলো কিন্তু আসলে কাটিয়ে ওঠার জন্য সরকার তথা রেগুলেটরি অথরিটির এখানে কাজ করার কিন্তু এখানে যথেষ্ট
সুযোগ রয়েছে। বিমা খাত সম্প্রসারণে কোম্পানিগুলোকে যুগোপযোগী বিভিন্ন পলিসি গ্রহণের পরামর্শ সংশ্লিষ্টদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি। 3 বছরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্রাহকের টাকা আত্মসাৎ করে পালিয়ে গেছে অর্ধশতাধিক সমবায় সমিতি। সঞ্চয় হারিয়ে দিশেহারা গ্রাহকরা। তাদের অভিযোগ, মামলা ও অভিযোগ করলেও মেলেনি কোনো সমাধান। উপজেলা সমবায় অফিস বলছে অভিযোগগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাশেদুল ইসলামের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। আমি এত কষ্ট করে ভিক্ষা করে লইছি, স্যার 12 জন মারছে, না 12 জন আমার মারছে। আর আমার টাকাটা নিয়ে আজকে আমার পথের ফকিরে বানাইছে স্যার। আজকে আমার লিভারটা নষ্ট হয়ে গেছে, আমি মেডিকেল যাইতে পারি না, ডাক্তার দেখাইতে পারি না। নিজের কয়েক বছরের সঞ্চয় হারিয়ে কাঁদছেন এক নারী। বিশ্বাস করে সমবায় সমিতিতে অর্থ জমা রেখে নিঃস্ব তিনি। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় 137টি প্রতিষ্ঠান বর্তমানে অকার্যকর। 2023 সালের শেষের দিকে মায়ের ছায়া সমবায় সমিতি 2000 গ্রাহকের প্রায় 20 কোটি টাকা, আদর্শ সমবায় সমিতি 600 গ্রাহকের 7 কোটি টাকা, নবজাগরণ সমবায় সমিতি কয়েক কোটি টাকা সহ প্রায় অর্ধশতাধিক সমবায় সমিতি শত শত কোটি টাকা নিয়ে উধাও হয়েছেন। বছরের পর বছর মামলা ও অভিযোগ দিয়েও মেলেনি কোনো সমাধান। এমনকি সমিতির কাউকে পেয়ে গ্রাহকরা টাকা চাইলে দেয়া হয় নানা হুমকি ও মিথ্যা মামলার ভয়। এত কষ্ট করে ভিক্ষা করে লইছি, স্যার 12 জন মারছে, না 12 জন আমার মারছে। টাকা চাইতে গেলে হুমকি দেয়, ধমকি দেয়, মাদক ধরা দিব, বাবা ধরাই দিব, এরকম একটা হুমকি দেয়। টাকা লেগে চাইতে গেলে স্যার আমার মায়ের জোর করে। উপজেলা সমবায় সমিতি বলছে অভিযোগগুলো তদন্ত করে সমিতিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর পুলিশ বলছে অভিযুক্তদের বিরুদ্ধে যথাসময়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্তের ব্যবস্থা করা হয় এবং তদন্তে যারা দোষী সাব্যস্ত হয় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য ব্যবস্থা নেওয়া হয়। বেশ কিছু ওয়ারেন্টও আছে, আমরা কিছু ওয়ারেন্ট এক্সিকিউট করেছি, বাকি যেগুলো আছে সেগুলোও আমরা ইমিডিয়েট এক্সিকিউট করার জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে। উপজেলা সমবায় অফিসের তথ্য মতে রূপগঞ্জ উপজেলায় মোট নিবন্ধিত সমবায় সমিতির সংখ্যা 213টি। সময় সংবাদ, রূপগঞ্জ। সর্বোচ্চ ব্যয়ে স্বপ্নের সড়ক ঢাকা সিলেট 6 লেন প্রকল্পের ডানা মেলতে শুরু করেছে। বদলে যাচ্ছে 209 কিলোমিটার জাতীয় মহাসড়ক। জটিলতা কাটিয়ে 2.5 বছরের মধ্যে কাজ শেষ হওয়ার বিষয়ে আশাবাদী সংশ্লিষ্টরা। নৌশাদ আহমদ চৌধুরীর তোলা ছবিতে বিস্তারিত, ইকরামুল কবিরের রিপোর্টে। সিলেট ঢাকা জাতীয় মহাসড়ক এভাবেই রূপ নিবে আন্তর্জাতিক মহাসড়কে। 2022 সালে প্রকল্পের 12 প্যাকেজে শুরু হয় মহাসড়কটির 6 লেনে উন্নীতকরণের কাজ। উপ আঞ্চলিক যোগাযোগ, বিশেষ করে ভারত, মিয়ানমার, নেপাল, ভুটান এবং চীনের সঙ্গে যোগাযোগের জন্য ভৌগোলিকভাবে বাংলাদেশ কেন্দ্রবিন্দুতে রয়েছে। এসব বিবেচনায় প্রকল্পটি বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী এবং নারায়ণগঞ্জ পর্যন্ত 209 কিলোমিটার মহাসড়ককে আন্তর্জাতিক মানের 6 লেনে রূপান্তরের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। জমি অধিগ্রহণকৃত জটিলতার জট ইতিমধ্যে খুলতে শুরু করেছে। এবং এই ভূমি অধিগ্রহণের কাজটা সম্পন্ন হয়ে গেলে যে আমাদের যে 6 লেন যে বাকি কাজটা আছে, অবশিষ্ট কাজ 2 থেকে 2.5 বছরের ভিতরে বাকি কাজটা হয়তো সম্পন্ন হয়ে যাবে। নারায়ণগঞ্জের কাশপুর থেকে সিলেট পর্যন্ত মহাসড়ককে 6 লেনে উন্নীতকরণের প্রকল্পে মূল 4 লেনের পাশাপাশি ধীরগতির যানবাহনের জন্য 2টি সার্ভিস লেনও থাকছে। 5 তারকা হোটেল আছে, সমপর্যায়ের আপনার স্বাভাবিক সাধারণদের হোটেল আছে। এইগুলাতে যে কোটি কোটি টাকা, শত কোটি টাকা ইনভেস্ট হয়েছে, এটা তো ব্লক হয়ে যাচ্ছে। 2.5 বছরের মধ্যে পুরো কাজ শেষ হওয়ার সম্ভাবনার কথা জানালেন বাণিজ্য মন্ত্রী। সিলেট ঢাকার কাজ এখন দ্রুতগতিতে এগিয়ে চলছে। কাজের 2.5 বছর সময়ের মধ্যে 6 লেন প্রকল্প সম্পন্ন হবে ইনশাআল্লাহ। 66টি সেতুর মধ্যে 60টির কাজ অগ্রগতি হয়েছে এবং 200টিরও বেশি কালভার্টের কাজও শেষ হয়েছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। দেশের বাইরের খবর, ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক হামলা আপাতত স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্ভাব্য সমঝোতার অগ্রগতির দাবি করে তিনি বলেন, দ্রুত চুক্তি হলে হামলার প্রয়োজন হবে না। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানি পররাষ্ট্র
মন্ত্রী আব্বাস আরাকচির। চলতি সপ্তাহে ইরানের জ্বালানি অবকাঠামোয় হামলার কথা জানালেও সেই অবস্থান থেকে সরে এলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্রুত একটি চুক্তিতে পৌঁছানোর শর্তে তিনি ইরানের ওপর পরিকল্পিত হামলা স্থগিত করেছেন। ইরান এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো তাকে যেকোনো হামলা থেকে বিরত থাকতে বলেছে বলে দাবি ট্রাম্পের। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে প্রস্তুত এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নজিরবিহীন শক্তি প্রয়োগে আঘাত হানতে সক্ষম। তবে তেহরান ও অন্যান্য আঞ্চলিক সরকারগুলোর অনুরোধের পর তিনি ইরানে পরিকল্পিত সামরিক হামলা স্থগিত করেছেন। দ্রুত একটি চুক্তি না হওয়া পর্যন্ত ইরানে হামলা চালাবে না যুক্তরাষ্ট্র। ট্রাম্পের ঘোষণার আগে যেকোনো মার্কিন এবং ইসরায়েলি হামলার বিরুদ্ধে কড়া সতর্কবার্তা দেয় ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের সেনাপ্রধান এবং তুরস্ক ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোন আলাপ করেন। ট্রাম্প যে চুক্তির কথা বলে হামলা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন, সেই চুক্তির মধ্যে ইরানকে অবিলম্বে ও সম্পূর্ণ খুলে দেয়া এবং তাদের পারমাণবিক হুমকি বন্ধ করার কথা বলা হয়েছে। ট্রাম্পের এই নতুন সিদ্ধান্ত ইসরায়েলের সঙ্গে আলোচনা করে নেওয়া হয়েছে বলে জানান ট্রাম্প। তবে এই বিষয়ে ইসরায়েল তাৎক্ষণিকভাবে প্রকাশ্য কোনো বিবৃতি দেয়নি। এই ঘোষণাটি এমন এক সময় এসেছে যখন মার্কিন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে ওয়াশিংটন ইরানের উপর নতুন ও তীব্র হামলা চালানোর পরিকল্পনা করছে। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে হরমুজ প্রণালীতে নৌ চলাচলের নিয়মকানুন উপেক্ষা করে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করা হয়েছে। এছাড়াও তেহরানের মতে অননুমোদিত পথে জাহাজ চালনার নির্দেশ দেওয়ার জন্যও যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করা হয়েছে। শাফিনা সুলতানা, সময় সংবাদ। স্পেনে অবৈধ অভিবাসন ঠেকাতে ভাসমান প্রতিবন্ধক, বয়া এবং নৌ টহলের মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে। তদন্তে উঠে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পেন উন্মুক্ত বলে গুজব ছড়ানো হয়েছিল। এতে 60,000-এর বেশি মানুষ স্পেনে প্রবেশের চেষ্টা করে। যদিও বেশিরভাগ মানুষ মরক্কোতে ফিরে গেছেন, কিন্তু এই যাত্রায় প্রাণ হারিয়েছেন 67 জন। স্পেনের ছিটমহল সেউতার উপকূলে অভিবাসন প্রত্যাশীদের ঢল ঠেকাতে 500 মিটার দীর্ঘ ভাসমান নিরাপত্তা প্রতিবন্ধক বসানোর কাজ শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। তারাহাল ব্রেকওয়াটারে স্থাপন করা হচ্ছে বিশেষ এই নিরাপত্তা বন্ধনী, যাতে ভবিষ্যতে সমুদ্রপথে অবৈধভাবে সীমান্ত পার হওয়া ঠেকানো যায়। গত বৃহস্পতিবার নজিরবিহীন অভিবাসী ঢলে স্থল ও সমুদ্র পথে 60,000-এর বেশি মানুষ সেউতায় প্রবেশের চেষ্টা করেন। কঠোর পদক্ষেপের মুখে বেশিরভাগ মানুষ মরক্কোতে ফিরে গেছেন, কিন্তু এই যাত্রায় প্রাণ হারিয়েছেন অর্ধশতাধিক মানুষ। তদন্তে উঠে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে স্পেন উন্মুক্ত। এমন প্রোপাগান্ডার পর উন্নত জীবনের আশায় ইউরোপে পৌঁছাতে সমুদ্রে নামেন হাজারো অভিবাসী, কিন্তু সেউতায় পৌঁছানোর আগেই অনেকে প্রাণ হারান উত্তাল সাগরে। আর যারা জীবিত পৌঁছাতে পেরেছেন তাদের বেশিরভাগকেই সেনা ও পুলিশ মরক্কো সীমান্তে ফিরিয়ে দিয়েছে। ঘটনার পর ইউরোপ জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক উত্তাপ। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ অভিযোগ করেছেন, সংকট মোকাবিলায় সংহতি দেখানোর বদলে ইউরোপের কিছু দেশ রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। বিশেষ করে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি স্পেনের অভিবাসন নীতির সমালোচনা করে নিরাপত্তা উদ্বেগের কথা তুলে ধরেছেন। ইশিতা আক্তার, সময় সংবাদ। অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে শেষবারের মতো ঢাকায় অনুশীলন করলেন লিটন দাস। রাতে স্কোয়াডের বাকি সদস্যদের সঙ্গে অস্ট্রেলিয়ায় যাবেন উইকেটরক্ষক ব্যাটার। ইনজুরির কারণে লিটনকে বাদ দিয়ে অজিতের বিপক্ষে ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছিল বিসিবি। পরবর্তীতে অনুশীলনে ভালো অনুভব করায় তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়। এদিন মিরপুরে অনেকটা সময় ব্যাটিং অনুশীলন করেন টাইগার ব্যাটার। যদিও তিনি আছেন রিহ্যাবের মাঝে, অস্ট্রেলিয়ায় পৌঁছে আবারও পরীক্ষা নিরীক্ষার পর সিদ্ধান্ত নেওয়া হবে প্রথম টেস্টের স্কোয়াডে তাকে যুক্ত করার বিষয়টি। ডারউইনে খেলতে না পারলেও পরের টেস্টে খেলবেন তা অনেকটা নিশ্চিতই। এদিন অনুশীলনের দারুণ সময় কাটিয়েছেন লিটন দাস। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। অগাস্টে আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর তৎপরতায় সতর্কতা। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রেখে মানুষকে স্বস্তি দিতে চায় সরকার। পুলিশকে দলীয় প্রভাবমুক্ত রাখার প্রত্যয়। শিগগিরই ঢাকার চারপাশে 110 কিলোমিটার নৌপথে চালু হবে ওয়াটার বাস। প্রধানমন্ত্রীর সমন্বয় সভায় সিদ্ধান্ত, 4 নদীপথ পরিচালনার দায়িত্ব বেসরকারি খাতে ছাড়ার চিন্তা। এবং ফ্যাসিস্ট আমলের মতো বিরোধী মত দমনের অভিযোগ জামাত আমিরের। বললেন, মেধার পরিবর্তে প্রশাসনে চলছে দলীয় নিয়োগ।
গণভোটের রায় বাস্তবায়নের তাগিদ। এই ছিল দুপুরের সময়ে। এরপর বিভাগীয় সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী জিন্নাত আরা যশোয়া। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। বিভাগীয় সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।